আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার বহুল প্রতীক্ষিত নোট.জেএস এর উপর কমপ্লিট ইন্টারভিউ কোশ্চেন সলভিং এর একটা ভিডিও। এখানে আমি চেষ্টা করব প্রায় 100 অথবা তার চাইতে বেশি নোট.জেএস রিলেটেড যে সকল ইন্টারভিউ কোশ্চেন হয় সেই প্রশ্নগুলোকে কভার করার জন্য, যাতে আমাদের জীবনে যদি কখনো কোনো ব্যাকএন্ড অথবা ফুল স্ট্যাকের কোনো ইন্টারভিউ দিতে হয় এই একটা ভিডিও দেখাই যাতে যথেষ্ট হয়। আশা করি এই ভিডিওতে যে সকল প্রশ্ন কভার করা হবে এর বাহিরে আর কোনো প্রশ্ন কখনোই ইন্টারভিউতে করা হবে না। এত বড় বা এতগুলো টপিক এই ভিডিওতে কভার করা হবে। তো আমাদের প্রথম নোট.জেএস এর বেসিক্স এর উপরে আমরা কয়েকটা কোশ্চেন এনেছি, যেটা হচ্ছে হোয়াট ইজ নোট.জেএস। সরাসরি ভিডিওতে চলে যাই। নোট.জেএস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম এনভায়রনমেন্ট, যেটা আমাদেরকে সাহায্য করে জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারের বাহিরে এনে কোনো না কোনোভাবে এক্সিকিউট করে সার্ভার সাইডে কোডিং করার জন্য। আমরা জানি জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ব্রাউজারে এক্সিকিউট হতে পারে, কিন্তু আমরা সার্ভার সাইডে যখন কোডিং করি তখন আমরা কোনো ব্রাউজার ব্যবহার করি না। তখন নোট.জেএস আমাদেরকে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, যেটা আমাদেরকে সাহায্য করে জাভাস্ক্রিপ্টের কোড করতে ব্রাউজারের বাহিরে। এটাই হচ্ছে নোট.জেএস, একটা রান টাইম এনভায়রনমেন্ট। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে যে হাউ নোট.জেএস ইজ এ রান টাইম এনভায়রনমেন্ট অন সার্ভার সাইড, এবং হোয়াট ইজ ভি8। জাভাস্ক্রিপ্টের বাহিরে যে একটা এনভায়রনমেন্ট তৈরি করে সেটা নোট.জেএস তৈরি করে, কিন্তু কিভাবে তৈরি করে? আমরা জানি ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান হওয়ার বা এক্সিকিউট হওয়ার জন্য ব্রাউজার একটা ইঞ্জিন ব্যবহার করে, যে ইঞ্জিনটাই মূলত জাভাস্ক্রিপ্টটাকে মেশিন রিডেবল বা মেশিন আন্ডারস্ট্যান্ডিং করে তোলে, যার ফলে মেশিন বুঝতে পারে। সেই ইঞ্জিনটা এক এক ব্রাউজারে এক এক রকম। গুগল ক্রোমের জন্য সেটা হচ্ছে ভি8 ইঞ্জিন। এই ভি8 ইঞ্জিনই জাভাস্ক্রিপ্টকে ব্রাউজারে এক্সিকিউট হতে সাহায্য করে। কিন্তু আমরা আগে যখন জাভাস্ক্রিপ্টের বাইরে ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারতাম না, তখন আমরা একটা প্রবলেম ফেস করতাম। এই প্রবলেমের সলিউশন হিসেবে একজন ব্যক্তি, তার একটা নাম আছে, যিনি এই ব্রাউজারের ভিএট ইঞ্জিনকে ব্রাউজার থেকে বাহিরে এনে একটা এনভায়রনমেন্ট তৈরি করছে, যার ফলে এখন আমরা এই ভিএট ইঞ্জিনের সাহায্যেই আমরা জাভাস্ক্রিপ্টের কোডটাকে ব্রাউজারের বাহিরে লিখতে পারি। এটাকেই এই কারণেই এটা হচ্ছে নোট.জেএস, যেটা হচ্ছে একটা রান টাইম এনভায়রনমেন্ট, এবং এই ভিএট ইঞ্জিন হচ্ছে সেই ইঞ্জিন যেটা জাভাস্ক্রিপ্টটাকে মানে এক্সিকিউট করতে সাহায্য করে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট এবং ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্য কি? রান টাইম এনভায়রনমেন্ট বলতে আমরা বুঝি যে এটা একটা এনভায়রনমেন্ট যেখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোডটা লিখতে পারি এবং এটা ব্রাউজারের বাহিরে, যেখানে মূলত কোডের যে এক্সিকিউশন হয়, তারপরে এর মধ্যে যে ইনপুট আউটপুট অপারেশন করে সেগুলো হয়, বা একটা কোড এর যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো যাতে ঠিকঠাক থাকে বা ঠিকমতো এক্সিকিউট করা যায় সেটা নিশ্চিত করে। অন্যদিকে ফ্রেমওয়ার্ক হচ্ছে একদম সিম্পল ভাষায় যদি বলি, আমরা যে কোডটা করি এই এনভায়রনমেন্টের মধ্যে, সেই কোডটা যাতে ইজিলি করতে পারি, আমরা যাতে খুব সহজে বুঝে করতে পারি, এর মধ্যে যে এপিআই বিল্ডিং করি অথবা আমরা যে প্যাকেজ, অনেকগুলো প্যাকেজ ইউজ করতে পারি আমাদের এপিআই বিল্ড করতে, অথবা এই রাউটিং গুলো যাতে ইজিলি করতে পারি, সেজন্য যে জিনিসটাকে ব্যবহার করে আমরা কোড করি এই এনভায়রনমেন্টের উপরে, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। এরপর হচ্ছে নোট.জেএস এবং এক্সপ্রেস.জেএস এর মধ্যে পার্থক্য কি? নোট.জেএস হচ্ছে একটা রান টাইম এনভায়রনমেন্ট যেখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি, আর এক্সপ্রেস.জেএস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেখানে আমরা খুবই সিম্পল ভাবে ওয়েবের জন্য ব্যাকএন্ডের কোড লিখতে পারি। বলতে বোঝায় যে এপিআই বিল্ড করতে পারি এবং এর মধ্যে ইজিলি মানে ইজি সিস্টেমে রাউটিং করতে পারি, মিডলওয়্যারের সাপোর্ট পেতে পারি। এছাড়া বিভিন্ন রকম লাইব্রেরি আছে, এনপিএম লাইব্রেরি, সেগুলো ইউজ করে আমরা ইজিলি নোট.জেএস এর ভিতরে আমরা কোড লিখতে পারি। এরপরে আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড মানে ব্রাউজার এবং সার্ভার সাইড মানে নোট.জেএস, এর দুইটার মধ্যে পার্থক্য কি? আমরা জানি যে ক্লায়েন্ট সাইড বলতে বোঝায় হচ্ছে যেখানে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইউআই এর একটা ব্যাপার থাকে, আর সার্ভার সাইড যেখানে এগুলো থাকে না, এখানে শুধু লজিক থাকে, কিছু কন্ট্রোলার থাকে, কিছু মিডলওয়্যার থাকে, মানে ডাটাবেজের সাথে কানেকশন থাকে। তো সেই জিনিসটা যদি আমরা একটা টেবিলের মাধ্যমে দেখি, যে এনভায়রনমেন্ট লোকেশন ক্লায়েন্ট সাইডের জন্য হচ্ছে একটা ব্রাউজার, আর সার্ভার সাইডের জন্য হচ্ছে একটা মানে এটা নোট.জেএস এর জন্য হচ্ছে একটা সার্ভার, একটা এনভায়রনমেন্ট। প্রাইমারি ল্যাঙ্গুয়েজ কি? ব্রাউজারের জন্য এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এবং সার্ভার সাইডের জন্য জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের অনেক অনেক ভাষণ আছে, নোট.জেএস, এক্সপ্রেস.জেএস, এগুলো। তারপর হচ্ছে যদি আমরা চাই যে ডম ম্যানিপুলেশন করব, নেভিগেশন করব, এগুলো কি আমরা ব্রাউজারে করতে পারি? হ্যাঁ পারি, কিন্তু সার্ভার সাইডে করতে পারি না। তারপর রিকোয়েস্ট রেসপন্স, তারপরে আমরা যে এপিআই যে রিকোয়েস্ট করি বা এগেইনস্ট যে রেসপন্স পাই, সেগুলো ব্রাউজারে এনেবল করা সম্ভব না, কিন্তু সার্ভার সাইডেই মূলত আমরা এগুলো নিয়েই কাজ করি। তারপরে ক্লায়েন্ট সাইডে আমরা ইউআই রিলেটেড ইন্টারাকশন বা ডম ম্যানিপুলেশনের যে লজিকগুলো সেগুলো হ্যান্ডেল করি, আর সার্ভার সাইডে আমরা বিজনেসের লজিক, ডাটা স্ট্রাকচার, ডাটা স্টোর করা, অথেন্টিকেশন, এগুলো নিয়ে আমরা ব্যাক এন্ডে বা সার্ভার সাইডে কাজ করি। এরপরে আমাদের মেইন ফিচার্স, জাভাস্ক্রিপ্টের ফিচারের উপর বেশ কিছু কোশ্চেন আছে। জাভাস্ক্রিপ্টের বেশ কিছু ফিচার্স আছে, তার মধ্যে সিঙ্গেল থ্রেড একটা, অ্যাসিঙ্ক্রোনাস, ইভেন্ট ড্রিভেন, তারপর হচ্ছে এটা অনেক লাইব্রেরি সাপোর্ট দেয়, এটা রিয়েল টাইম যে অ্যাপস আছে সেগুলো ব্যবহার করে সাহায্য করে, ক্রস প্ল্যাটফর্ম মানে যে কোনো প্ল্যাটফর্মে আমরা এটা ইউজ করতে পারি, মানে যে কোনো অপারেটিং সিস্টেমে। তারপর হচ্ছে ভিএট ইঞ্জিন ব্যবহার করে। সিঙ্গেল থ্রেডের প্রোগ্রামিং কি? সিঙ্গেল থ্রেডের প্রোগ্রামিং বলতে বোঝায়
যে প্রোগ্রামিং এ যত কাজই থাকুক, যত অসংখ্য কাজই থাকুক, তা এক্সিকিউট করার জন্য শুধুমাত্র একটা থ্রেড ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রাম। যেমন এখানে যদি দেখি যে আমার অনেকগুলো কাজ আছে, কিন্তু প্রত্যেকটা কাজের জন্য আমার একটা থ্রেড ইউজ হচ্ছে, একাধিক থ্রেড ইউজ হচ্ছে না। এই T1 নামের একটা থ্রেড ইউজ হচ্ছে, সে একসাথে প্রত্যেকটা কাজে হ্যান্ডেল করতেছে। এই যে যে একটা থ্রেড অনেকগুলো কাজ বা সবগুলো কাজ যে এক্সিকিউট করতেছে, এই প্রোগ্রামিং এর যে একটা সিস্টেম, একে বলা হয় সিঙ্গেল থ্রেড প্রোগ্রাম। এরপর হচ্ছে সিনক্রোনাস প্রোগ্রামিং। সিনক্রোনাস প্রোগ্রামিং বলতে বোঝায় যে প্রোগ্রামিং এ কোনো একটা কাজ শুরু করার পর তা শেষ হওয়ার পরে নেক্সট কাজের মধ্যে আমরা এক্সিকিউশনে যাইতে পারি। অর্থাৎ আমাদের প্রোগ্রামিং এ অনেক ধরনের টাস্ক থাকতে পারে, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, টাস্ক 4, কিন্তু আমরা জানি যে আমাদের নোড.js হচ্ছে সিঙ্গেল থ্রেডেড, সে একটা থ্রেড ইউজ করে সবগুলো টাস্ককে হ্যান্ডেল করার জন্য। তো সিনক্রোনাস প্রোগ্রামে কি হবে যে এই থ্রেডটা প্রথমে টাস্ক 1টা শুরু করবে এবং তা শেষ করবে, শেষ করার পরে যে সে টাস্ক 2 শুরু করবে, সে কোনোভাবেই টাস্ক 1কে রেখে টাস্ক 3 শুরু করতে পারবে না, কিংবা টাস্ক 1 শেষ করার আগে টাস্ক 2 শুরু করতে পারবে না। প্রথমত সিরিয়াল বাই সিরিয়াল সে শুরু করবে এবং একটা শেষ হওয়ার পরেই কেবল পরের টাস্কে যেতে পারবে। এটাকে বলা হয় সিঙ্গেল থ্রেডেড সিনক্রোনাস প্রোগ্রামিং। এরপর আমাদের হচ্ছে মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং। মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং বলতে বোঝায় যে প্রোগ্রামিং এ একাধিক টাস্ককে কমপ্লিট করার জন্য একাধিক থ্রেড একসাথে অথবা পরপর ব্যবহার করা যায়। মানে থ্রেড একাধিক এবং কাজও সে একাধিক থ্রেড একাধিকটা সলভ করবে, সেটাকে বলা হয় মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হয় যে একটা থ্রেড যখন একটা টাস্ক শুরু করে, সাথে সাথে পরবর্তী টাস্ক সম্পাদন করার জন্য এক্সট্রা যে থ্রেডগুলো সেগুলো এসে যায়। T1, T2, T3, T4, মানে সাথে সাথে এগুলো এক্সিকিউট করা শুরু করে। এগুলো অপেক্ষা করে না যে আমি থ্রেড 1 শেষ হবে তারপর আমি থ্রেড 2 শুরু করব, তা না। থ্রেড 1 শুরু করে দিছে মানে থ্রেড 2 অটোমেটিক মানে তার কাছে ইনফরমেশন ইভেন্ট চলে গেছে, একটা সিগন্যাল চলে গেছে, হ্যাঁ তুমি শুরু করো। তারপর সে শুরু করে দিল, তারপরে মানে মানে কেউ কারোর জন্য অপেক্ষা করবে না এবং একাধিক থ্রেড একাধিক টাস্ক সম্পাদন করবে। এরপর আসে হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং বলতে বোঝায় যে যে প্রোগ্রামিং এ একটা টাস্ক শুরু হয়ে গেছে কিন্তু তা শেষ হয় নাই, ইন দ্য মিন টাইম পরবর্তী টাস্কও শুরু করার সুযোগ আছে, একেই বলে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। একটা রিয়েল লাইফ অ্যানালজি যদি দেই, ধরেন আমি একটা রেস্টুরেন্টে গেছি এবং সেখানে আমি আমার একটা পিৎজার জন্য অর্ডার করছি ওয়েটারকে। অর্ডার করা মানে হচ্ছে একটা কাজ। এই কাজটা ওয়েটার নিয়ে শুরু করে দিয়েছে, কুকিং টুকিং করে আনতে 20 মিনিট সময় লাগবে। ইন দ্য মিন টাইম আমি আমার নিউজ পেপার পড়তেছি, নিউজ পেপার পড়ার পরে আমি আমার বইটা পড়তেছি, তারপর বইটা পড়ার পরে আমি ফেসবুক স্ক্রলিং করতেছি। তারপরে যখন আমার কাছে খাবারটা আসতেছে, আমি আমার এই কাজগুলো রেখে আমি সেই খাবারটা খাচ্ছি। আমার খাবারের তৈরির প্রসেসটা কিন্তু সাইড বাই সাইড চলতেছিল, এটা কিন্তু থেমে নাই। আবার ইন দ্য মিন টাইম আমি কিন্তু ওই কাজটার জন্য বসেও নাই, আমি অন্যান্য কাজ করতেছি, আমি বই পড়তেছি, নিউজ পেপার পড়তেছি, আমি ফেসবুক স্ক্রলিং করতেছি। মানে সব কাজই হচ্ছে কিন্তু পাশাপাশি, যেটা যখন যেভাবে করা দরকার। এই যে একটা সিস্টেম, এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। এটা যদি আমরা এই উদাহরণটার মাধ্যমে দেখি যে T1 একটা থ্রেড, এই থ্রেডই সকলগুলো কাজ এক্সিকিউট করবে। তো T1 যখন এই টাস্ক 1 কাজটাকে এক্সিকিউট করতেছে, সেটা একটু সময় বেশি নিতেছে। ইন দ্য মিন টাইম সে এটাকে এক্সিকিউট করা শুরু করে রেখে দিছে সাইডে, এবং তারপর সে সাথে সাথে টাস্ক 2 শুরু করে দিচ্ছে। তারপরে এটা যদি সময় লাগে, তারপর টাস্ক 3 শুরু করে দিচ্ছে। যখনই টাস্ক 1টা শেষ হয়ে গেছে, তার কাছে একটা একটা নোটিফিকেশন এসে গেছে, এই তোমার টাস্ক 1 শেষ হয়ে গেছে। সে সাথে সাথে টাস্ক 1টা নিয়ে সে এক্সিকিউট করে দিতেছে। সে কিন্তু টাস্ক 1 শেষ হওয়ার জন্য বসে নাই, সে টাস্ক 1টা পাশে চালাচ্ছে এবং অন্যান্য কাজগুলো সে হ্যান্ডেল করতেছে। এরপর হচ্ছে আমাদের সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য কি? সিনক্রোনাস প্রোগ্রামিং হচ্ছে যেখানে কাজগুলো সিকোয়েন্সিয়ালি হয়, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর কাজগুলো সিকোয়েন্সিয়ালি হয় না, এগুলো সাইড বাই সাইড প্যারালালি হয়। একটা টাস্ককে শেষ করার পরে পরবর্তী টাস্কে যেতে পারে সিনক্রোনাস প্রোগ্রামিং এ, কিন্তু অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এ তা না, পাশাপাশি করা সম্ভব। সিনক্রোনাস প্রোগ্রামিং এ যেহেতু একটা টাস্ক শেষ হওয়ার পর একটা টাস্ক হয়, এখানে একটা ব্লকিং হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এ এই জিনিসটা হয় না। এরপরে আমাদের যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ইভেন্ট কি, ইভেন্ট লিমিট কি, ইভেন্ট কিউ কি, ইভেন্ট হ্যান্ডলার কি, ইভেন্ট লুপ কি, ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার জিনিসটাকে আমরা বলি যে নোড.js একটা ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারের মানে কি? ইভেন্ট মানে কি একটা সিগন্যাল বা একটা নোটিফিকেশন যে কোনো একটা কিছু হচ্ছে। ইভেন্ট ইমিটার মানে হচ্ছে ইভেন্ট তৈরি করা। আমি একটা কাজ করবো, এর জন্য আমি একটা ইভেন্ট তৈরি করলাম, একটা নোটিফিকেশন সিস্টেম তৈরি করলাম। ইভেন্ট কিউগুলো হচ্ছে যে যে নোটিফিকেশনগুলো আমি তৈরি করলাম, এগুলো একটা সিরিয়াল একটা একটা কিউতে রাখলাম, যে এই ইভেন্টের পরে এই ইভেন্ট, এই ইভেন্টের পরে এই ইভেন্ট, এই ইভেন্টের পরে ইভেন্ট, এই যে জিনিসটা, যে ইভেন্ট ইমিট করার পরে আমি একটা সিরিয়াল অনুযায়ী সাজাইছি। ইভেন্ট হ্যান্ডলার কি? একটা ফাংশন যেটা সিগন্যাল দেয় যে এই ফাংশন ওই ইভেন্ট ওয়ানটা শেষ বা ইভেন্ট ওয়ানটা একটা ইমিট তৈরি করতেছে, একটা একটা ফাংশন যেটা ইভেন্টটাকে সবসময় লিসেন করতে থাকে যে হ্যাঁ ওই কাজটা কি শুরু হচ্ছে, কত দূর হইতেছে, শেষ হইতেছে, যখন শেষ হয় সে যাতে ইমিডিয়েটলি সে একটা ইভেন্ট জেনারেট করতে পারে। ইভেন্ট লুপটা কি? ইভেন্ট লুপটা বলতে বোঝায় যে আমাদের ইভেন্ট কিউতে তো অনেকগুলো ইভেন্ট থাকে, ইভেন্ট লুপই মূলত ডিসিশন নেয় যে কোন ইভেন্টটা কোথায় বসবে এবং কোন ইভেন্টটাকে কখন এক্সিকিউট করবে। এই ইভেন্ট লুপই মূলত এই ইভেন্ট জিনিসটাকে মানে একটা ট্রাফিক পুলিশের মতো হ্যান্ডেল করে।
এরপর হচ্ছে ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার। ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার বলতে বোঝায় যে প্রোগ্রামিং এ আমাদের প্রত্যেকটা কাজ শুরু হওয়ার জন্য একটা ইভেন্ট ইমিট হইতেছে বা তৈরি হইতেছে, এবং তাকে সবসময় লিসেন করতেছে আমাদের ইভেন্টটা, এবং যখনই শেষ হচ্ছে তখনই একটা ইভেন্ট জেনারেট হচ্ছে এবং সাথে সাথে আমরা সেই কাজটাকে এক্সিকিউট করতেছি। মানে আমাদের সবসময় একটা নোটিফিকেশন সিস্টেম, একটা এনভায়রনমেন্ট থাকতেছে নোটিফিকেশনের। এই যে একটা এনভায়রনমেন্ট বা একটা প্রসেস বা একটা আর্কিটেকচার, এটাকেই বলা হয় ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, এবং নোডজেস এভাবেই তার সকল কাজ করে থাকে। এরপরে আমার যে নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে নোড.জেএস এর যে ফিচার্স আছে এগুলোর অ্যাডভান্টেজ গুলো কি কি। প্রথম হচ্ছে অ্যাসিনক্রনাস। নোড.জেএস পাশাপাশি একাধিক কাজ করতে পারে একটার সাথে একটা অপেক্ষা না করে, কোনো ধরনের ব্লকিং না করে। V8.js ইঞ্জিন, নোড.জেএস V8 ইঞ্জিন ব্যবহার করে জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের বাইরে এসে জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করতে পারে, আমাদের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারে যেটার মাধ্যমে আমরা ব্যাকএন্ডের জন্য কোড লিখতে পারি। ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, নোড.জেএস এর প্রত্যেকটা কাজের জন্য সে ইভেন্ট তৈরি করে এবং সেই ইভেন্টকে কন্টিনিউয়াসলি লিসেন করে, এবং সেই ইভেন্টটাকে সে মানে লিসেন করে ইভেন্ট যখন শেষ হয় তখনই সে এক্সিকিউট করে। মানে কাজটা যখন শেষ হয় তখন সে একটা ইভেন্ট জেনারেট করে, যে কাজ শেষ তখনই সে কাজটা এক্সিকিউট করে। মানে প্রতিনিয়তই সে একটা নোটিফিকেশনের জন্য বা একটা এনভায়রনমেন্ট থাকে যে নোটিফিকেশন আসবে, অ্যালার্ম বাজবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে সে তার কাজগুলো করে। ক্রস প্ল্যাটফর্ম, মানে হচ্ছে সে যে কোনো ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে, উইন্ডোজ, ম্যাক, হাবিজাবি, যাই হোক। জাভাস্ক্রিপ্ট, এটা একটা জাভাস্ক্রিপ্টের একটা ল্যাঙ্গুয়েজ, মানে মেইন বেসিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এবং জাভাস্ক্রিপ্ট যেহেতু ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের জন্য আয়ত্ত করা সহজ, শেখা সহজ, আমরা খুব সহজে এটা আমরা শিখতে পারি, যেহেতু আমার জাভাস্ক্রিপ্টের সাথে আমাদের মানে উঠা বসা আছে। তারপর হচ্ছে স্কেলেবল, নোড.জেএস খুবই স্কেলেবল এবং আমাদেরকে সাহায্য করে যাতে আমরা এটা একটা স্কেলেবল ওয়েবসাইট বানাইতে যেতে পারি। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ গুলো কি। ডিসঅ্যাডভান্টেজের কথা যদি বলি, আমরা জানি যে নোড.জেএস একটা সিঙ্গেল থ্রেডেড, মানে একটা থ্রেড দিয়ে একাধিক কাজ এক্সিকিউট হয়। তো যে সকল অপারেশনে মাল্টি থ্রেড দরকার, যেমন যতটুকু বলি যে আমাদের বিভিন্ন রকম আমরা যে ভিডিও প্লে করি আমাদের কম্পিউটারে অথবা গেম খেলি বা এইসব যে জিনিসগুলো আছে এগুলো মাল্টি থ্রেডের দরকার পড়ে। তো সেখানে নোড.জেএস একদমই ফিট না, আমাদের সেখানে অন্যান্য যে মাল্টি থ্রেডেড ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো ব্যবহার করা উচিত। এটা হচ্ছে নোড.জেএস একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপর হচ্ছে নোড.জেএস এর জন্য প্রজেক্ট সেটআপ, এই রিলেটেড কোশ্চেন। নোড.জেএস এর জন্য যদি প্রজেক্ট সেটআপ করতে চাই তো আমাদের কি লাগবে, আমাদের নোড.জেএস ইনস্টল করতে হবে, তারপর ভিএস কোড লাগবে, মানে বেসিক যে সেটআপ লাগবে সেটা লাগবে। এখন আমরা কোডের দিকে যদি যাই যে আসলে নোড.জেএসটা আমরা কিভাবে সেটআপ করতে পারি, তো সেজন্য প্রথমে আমরা কি করব, আমরা একটা ফোল্ডার বানাবো। ফোল্ডার বানানোর পরে আমাদের পিসিতে একটা এডিটর লাগবে, ভিএস কোড অথবা কার্সার। এরপর হচ্ছে আমাদের পিসিতে নোড ইনস্টল করা থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের একটা কমান্ড দিতে হবে, আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে, তার ভিতরে একটা কমান্ড দিতে হবে npinit-y। এরপরে সেখানে আমাদের একটা প্যাকেজ.json ফাইল উৎপন্ন হবে, এবং সেখানে আমি যদি ফাইলের আমার রুট ফাইলের নাম app.js দিতে চাই তাহলে সেখানে app.js দিব। তারপর আমি রুট ফাইলের ভিতরে একটা app.js আমি ফাইল ক্রিয়েট করব। তারপর আমি সেখানে আমার সেটআপ রেডি, এখন আমি এখানে কোড করব। এরপর হচ্ছে আমাদের npm যে একটা লাইব্রেরি এবং নোড মডিউলস যে একটা ফোল্ডার, এটা কাজটা কি? এটা কাজটা হচ্ছে মূলত আমাদের একটা নোড.জেএস এর যে একটা প্রজেক্ট যদি আমরা করতে যাই তাহলে সেখানে আমাদের যত ধরনের ডিপেন্ডেন্সিস অথবা যত ধরনের লাইব্রেরিজ অথবা যত ধরনের ইনফরমেশন দরকার সবকিছুই আমাদের এই নোড মডিউলস ফোল্ডারের ভিতরে থাকে, এবং এটাকে আমরা npm ইনস্টলের মাধ্যমে ইনেবল করে থাকি। আমরা প্রজেক্টের মধ্যে যদি npm ইনস্টল দিই তখনই এই নোড মডিউলস ফোল্ডারটা অটোমেটিক ক্রিয়েট হয়। প্যাকেজ.json, এটার কাজটা কি? প্যাকেজ.jsonটা হচ্ছে আমাদের একটা প্রজেক্টের যে মেটা ডাটা গুলো আছে, যে তার নাম কি, ভার্সন কি, ডিসক্রিপশন কি, এগুলো সে হোল্ড করে। তারপরে এটার মধ্যে যে স্ক্রিপ্টগুলো আমরা রান করবো, যে npm রান dev দিলে কি হবে, npm রান স্টার দিলে কি হবে, বিল দিলে কি হবে, এগুলো সেখানে আমরা ডিফাইন করতে পারি। তারপরে যত রকমের ডিপেন্ডেন্সিস আছে একটা প্রজেক্ট করার জন্য, যে আমরা বিভিন্ন রকম নোডমন অথবা এক্সপ্রেস অথবা কোর্স অথবা এগুলো যে ই করি। তারপরে ডেভ ডিপেন্ডেন্সিস, দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় টাইপ স্ক্রিপ্ট ইউজ করি অথবা অনেক ধরনের ডিপেন্ডেন্সি ইউজ করি, সেগুলো আমরা এখানে মানে আমরা দেখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নোড.js এর প্যাকেজ.json এর কাজ। এরপর হচ্ছে মডিউলস কি, মডিউলস এবং ফাংশনের মধ্যে পার্থক্য। মডিউল যদি বুঝি একদম সিম্পল ভাষায়, যে নোড.জেএস এর ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো একটা করে মডিউল। আর ফাংশন হচ্ছে একটা রিউজেবল একটা কোড, একটা অপারেশন এর শর্ট ফর্ম, যেটা যেটা ইউজ করে আমরা একটা কাজ বিভিন্ন ফাইলে রিপিট করতে পারি। একটা মডিউলের ভিতরে একাধিক ফাংশন থাকতে পারে। ঠিক আছে, মডিউলটা হচ্ছে একটা ফাইল, একদম সিম্পল ভাষায় যদি বলি, যদিও বলা হয় যে এটাও একটা একটা এক ধরনের মানে ফাংশন টাইপের, কিন্তু বেসিক্যালি সহজ ভাষায় যদি বলি মডিউল হচ্ছে যতগুলো ফাইল আছে প্রত্যেকটা ফাইল একটা করে মডিউল। কিভাবে আমরা একটা ফাইলকে এক্সপোর্ট করতে পারি বা একটা মডিউলকে এক্সপোর্ট করতে পারি? একটা মডিউলকে এক্সপোর্ট করতে হলে আমরা কয়েকভাবে করতে পারি। এক হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট করে দিতে পারি, আর হচ্ছে নেমড এক্সপোর্ট করতে পারি, আরেকটা হচ্ছে মডিউল ডট এক্সপোর্টস দিয়ে করতে পারি, অথবা আরেকটা হচ্ছে এক্সপোর্টস ডট সামথিং দিয়ে করতে পারি। অনেকভাবে করা যায়। আমরা বর্তমানে ডিফল্ট এক্সপোর্ট করি, আর অনেক সময় হচ্ছে নেমড এক্সপোর্ট করি।
আর আগে মডিউল ডট এক্সপোর্টস দিয়ে ফাইলের নামটা দিয়ে দিলে এটা ডিফল্ট এক্সপোর্ট হয়ে যেত, আর এক্সপোর্টস ডট দিয়ে যদি কিছু একটা করতাম এরকম, তাহলে সেটা নেমড এক্সপোর্ট হতো, এবং এটা ইম্পোর্ট করার সময় অন্য ফাইলে দিয়ে এরকম নাম ধরে এক্সপোর্ট করতে হতো, আর এটা আমরা অন্য ফাইলে গিয়ে যে কোনো নামে এটা এক্সপোর্ট করে নিতে পারতাম। যদি আমরা কোনো একটা ফাইল এক্সপোর্ট না করি তাহলে কি হবে, তাহলে সেই মডিউলের অ্যাক্সেস আমরা অন্য কোনো ফাইলে পাবো না, সিম্পল হিসাব। দ্বিতীয় হচ্ছে একটা সিঙ্গেল এবং মাল্টিপল ফাংশন কিভাবে একটা মডিউল থেকে আমরা ইম্পোর্ট করতে পারি। এই যে বলেছি যে যখন আমরা মডিউল ডট এক্সপোর্ট দিয়ে যদি আমরা কোনো একটা ফাংশনকে এক্সপোর্ট করি, তাহলে অন্য একটা ফাইলে যখন ইম্পোর্ট করবো, ইম্পোর্ট করার সময় যে কোনো নামেই করতে পারবো। এই যে মডিউল 2 দিচ্ছি, এখানে মডিউল 2000-এও আমরা ইম্পোর্ট করতে পারবো। এটা হচ্ছে মডিউল ডট এক্সপোর্ট বা ডিফল্ট এক্সপোর্টের সিস্টেম। আর হচ্ছে মডিউল র্যাপার ফাংশন। নোড.js যখনই কোনো একটা ফাইলের ভিতরে, কোনো একটা মডিউলের ভিতরে আমরা কোনো কোড করি, সেটা অটোমেটিক্যালি নোড.js একটা 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 র্যাপার ফাংশনের ভিতরে সেটাকে র্যাপ করে নেয়, সেটা আমরা দেখি না। এই যে একটা অটোমেটিক র্যাপিং যে করে, সেই ফাংশনটা দেখতে এরকম, যার ফলে আমরা বিভিন্ন মডিউলে গিয়ে সেম নামের ভেরিয়েবল আমরা নিতে পারি, তা না হলে একটা 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 ধরনের কনফ্লিক্ট তৈরি হয়। এই জিনিসটা নোড নিজে নিজে করে, এটাকেই র্যাপার ফাংশন বলা হয়। বিভিন্ন রকম মডিউল আছে, সেগুলো কয় প্রকার, যেমন বিল্ট ইন মডিউল। নোড.js কিছু বিল্ট ইন মডিউল আছে, যেমন এফএস মডিউল, পাথ মডিউল, এইচটিটিপি মডিউল, এগুলো হচ্ছে বিল্ট ইন মডিউল। তবে লোকাল মডিউল কি কি আছে, যে ফাইলগুলো আমরা তৈরি করি, যে ফাইল, ওগুলো হচ্ছে লোকাল মডিউল। আর থার্ড পার্টি মডিউল কি, বিভিন্ন রকম আমরা এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করি, যেমন ধরেন আমরা ইউজ করি হচ্ছে এক্সপ্রেস কোর্স, আমরা ইউজ করি হচ্ছে ধরেন বডি পার্সর, আমরা বিভিন্ন রকম মানে এগুলো ইউজ করি, সেগুলো হচ্ছে থার্ড পার্টি মডিউল। এরপর হচ্ছে বিভিন্ন রকম মডিউলের উপর একটা লেকচার হবে। তো আমাদের যে ফাইল ফাইল যে মডিউল আছে নোড.js সেগুলো কি বিল্ট ইন ফাইল সিস্টেম মডিউল, পাথ মডিউল, অপারেটিং সিস্টেম মডিউল, ইভেন্টস, আর হচ্ছে এইচটিটিপি মডিউল। প্রথমে যদি আসি যে ফাইল সিস্টেম মডিউল কি করে, ফাইল সিস্টেম মডিউলের মাধ্যমে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারি, রিড করতে পারি, ডিলিট করতে পারি, মানে ফাইল নিয়ে আমরা কাজ করি। ধরেন একটা ফোল্ডারে আমি নোড.js ব্যবহার করে একটা ফাইল ক্রিয়েট করতে পারবো, নোড.js ব্যবহার করে সেই ফাইলটাকে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। তো এই জিনিসটা ফাইল সিস্টেম মডিউলের মাধ্যমে করি। এজন্য আমাদের ডিফল্ট কোনো ধরনের লাইব্রেরি ইনস্টল করতে হয় না, এভাবে আমরা ইম্পোর্ট করতে পারি যে fs রিকোয়ার, তারপর fs, তারপর আমরা ফাইল ডট রিড ফাইল, তারপর আমরা একটা স্ট্রাকচার ফলো করে আমরা ফাইলটা রিড করতে পারি, অথবা আমরা যদি রাইট করতে চাই তাহলে রাইট করতে পারি। এরপর হচ্ছে এই ফাইল সিস্টেম মডিউলে বিভিন্ন মেথড আছে বা ফাংশন আছে, সেগুলো রিড ফাইল, আমরা ফাইল রিড করতে সাহায্য করে, রাইট করতে সাহায্য করে। অ্যাপেন্ড ফাইল, যে একটা ফাইলের ভিতরে আমরা ডাটা ইনসার্ট করতে সাহায্য করে, এবং ফাইলটা যদি না থাকে তাহলে সে নতুন ফাইল ক্রিয়েট করে। কোন একটা ফাইলকে রিড করার জন্য আনলিঙ্ক ইউজ করা হয়। কোন একটা ডিরেক্টরিতে যে সকল ফাইল ফোল্ডার আছে সেগুলো যাতে আমরা দেখতে পারি, সেগুলোর জন্য রিড ডি এই ফাংশন ইউজ করা হয়। কোন একটা ফোল্ডার তৈরি করার জন্য mkdir, আর কোন একটা ফোল্ডার ডিলিট করার জন্য rmdir ডিরেক্টরি। হচ্ছে পাথ মডিউল। পাথ মডিউলটা হচ্ছে কোনো একটা ফাইলের পাথটা নিয়ে আমাদেরকে কাজ করতে সাহায্য করে। এটা ইউজ করি আমরা যখন ধরেন আমরা যখন ডট এমভি ফাইলটা ইউজ করি, আমরা ডট এমভি যখন একটা ফাইলের ভিতর থেকে আমরা এটাকে হ্যান্ডেল করতে চাই, এনভায়রনমেন্ট ভেরিয়েবলের যত ভেরিয়েবল একটা ফাইলে আমরা ইম্পোর্ট করবো, সেখান থেকে আমরা হ্যান্ডেল করি, সেখানে আমরা এই পাথ মডিউলটা ইউজ করি। এর জন্য আমাদেরকে এই যে এক্সটেনশনটা ইউজ করতে হয়, মডিউলটা ইউজ করে পাথ। ফুল পাথ নেওয়ার জন্য আমরা এই স্ট্রাকচার ফলো করি, তারপরে আমরা এটা পাথের যে পার্স করতে চাইলে আমরা এটা ইউজ করে থাকি। পাথ মডিউলের আমাদের কিছু ফিচার্স আছে, যেমন যেমন এটা যদি বলে ডিরেক্টরি নেম, একটা একটা ফাইলের যে ডিরেক্টরি লোকেশন আছে, পাথ আছে, সেটাকে যদি আমরা নিতে চাই, তাহলে পাথ ডট ডিরেক্টরি নেম দিয়ে তারপর সে ফাইল দিয়ে দিলে আমরা হচ্ছে ডিরেক্টরি নেমটা পেয়ে যাবো। তারপরে আমরা যদি এক্সটেনশন কোনো একটা ফাইল শেষে টিএক্সটি আছে নাকি জেএস আছে নাকি পিওআই আছে, সেটা পাইতে হলে আমরা এই মডিউল ইউজ করবো। তারপরে ফুল পাথ পাইতে চাইলে এই কোডটা ইউজ করবো, আর অ্যাবসলিউট পাথ পাইতে চাইলে এই কোডটা ইউজ করবো। তারপর পাথ অবজেক্টটা পাইতে চাইলে আমরা এই কোডটা ইউজ করবো। তারপর অপারেটিং সিস্টেম মডিউল আছে। আমরা জানি যে নোড.js একটা ক্রস প্ল্যাটফর্ম সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, তো এটা বিভিন্ন রকম অপারেটিং সিস্টেমের উপর আমাদের যে সাপোর্ট দেয়, সেটার জন্য আমাদের ওএস মডিউল ইউজ করতে হয়। তো এটা দিয়ে আমরা এই যেরকম যে আমরা অপারেটিং সিস্টেমটাকে ওএস দিয়ে রিকোয়ার করার পরে আমরা যদি জানতে চাই যে আমাদের কি অপারেটিং সিস্টেম, তাহলে এই কোডটা ইউজ করলে সে আমাদের দেখাই দেবে যে আমাদের কি অপারেটিং সিস্টেম। তারপরে আমরা যদি চাই কোনো একটা ইউজার ইনফরমেশন নিতে, তাহলে এটা নিতে চাই। তারপর মেমোরির যদি ইনফরমেশন নিতে চাই, তাহলে এটা আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে আমাদের ইভেন্ট, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ইভেন্ট নিয়ে আলোচনা করছি, তা আবার করি যে ইভেন্টটাকেও আমরা মডিউলের মাধ্যমে ডিফাইন করতে পারি। আমরা জানি যে ইভেন্ট মানে কি একটা সিগন্যাল, আর ইভেন্ট কি, ইভেন্ট মানে কি, ইভেন্ট মানে ইভেন্ট তৈরি করা। ইভেন্ট কিউ মানে কি, ইভেন্ট কিউ মানে হচ্ছে ইভেন্ট গুলো একটা ইভেন্ট তৈরি করার পরে সে এক জায়গায় থাকবে, এক জায়গায় একটা একটা সারিতে থাকবে, স্টোর থাকবে। ইভেন্ট হ্যান্ডলার হচ্ছে সবসময় ইভেন্টটাকে লিসেন করে, এবং যে ইভেন্টটা যখন শেষ হয় সাথে সাথে সে যাতে ইমিট করতে পারে বা সে যাতে এটাকে এক্সিকিউট করতে পারে, সেজন্য সে সবসময় লিসেন করতে থাকে। ইভেন্ট লুপ মানে হচ্ছে একটা ট্রাফিক পুলিশ, যে এই ডিসিশন নেয় যে কোন ইভেন্ট কখন আসবে, কোন ইভেন্টটাকে কখন এক্সিকিউট, কোন ইভেন্ট কখন আসলো, এবং কোন ইভেন্টটাকে কখন ছাড়তে হবে। তারপর ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার বলতে বোঝায় যে নোড.js সকল কিছু একটা ইভেন্ট ড্রিভেন, মানে সবাই একটা ইভেন্টের উপর আশায় থাকে যে ইভেন্টটা কখন হ্যান্ডেল হবে, তখন সে এক্সিকিউট হবে।
তো এই জিনিসটা একটা মডিউলের মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি, সেটাকে হচ্ছে ইভেন্টস মডিউল। ইভেন্টস মডিউল আমাদেরকে কি করে, আমাদের একটা সুইচ দেয়, ইভেন্ট ইমিটার সুইচ। এই ইভেন্ট ইমিটার সুইচ দিয়ে আমরা ইভেন্ট তৈরি করতে পারি। যেমন রিকোয়ার করার পরে আমরা একটা ইভেন্ট তৈরি করবো কিভাবে, মাই ইমিটার নিউ ইভেন্ট ইমিটার, এটা দিলে আমাদের একটা ইভেন্ট তৈরি হয়ে গেল। ইভেন্ট তৈরি হওয়ার পরে আমরা ইভেন্টটাকে অন করে দিলাম, সুইচটাকে অন করে দিলাম, কি করলাম, একটা নাম দিলাম যে এই ইভেন্ট, তারপর একটা কলব্যাক ফাংশন দিলাম। এই ফাংশনটা একটা প্যারামিটার রিসিভ করতে পারে অথবা নাও পারে। যদি কোনো ধরনের ইভেন্ট এমন ভাবে হয় যে তাকে আমার এক্সিকিউট করার সময় কোনো একটা প্যারামিটার দিতে হবে, তাহলে সে এখানে প্যারামিটারটা রিসিভ করবে। এবং এই যে ইমিট ইমিট এটা অন করছি, এবং এটা যখনই আমার প্রয়োজন, যখন প্রয়োজন তখন আমি এটাকে ইমিট করতে পারি। ইমিট করার সময় শুধুমাত্র এখানে তার নামটা দিতে হবে, আর যদি কোনো প্যারামিটার থাকে সেই প্যারামিটারটা কমা দিয়ে তার পাশে বসাই দিতে হবে, তাহলে ইভেন্টটা এক্সিকিউট হয়ে যাবে। মানে 4টা স্টেপ। প্রথম হচ্ছে আহ, কয়েকটা স্টেপ। প্রথম হচ্ছে ইভেন্টটাকে রেকর্ড করতে হবে, দ্বিতীয়ত একটা ইভেন্ট তৈরি করতে হবে, তৃতীয়ত ইভেন্টটাকে অন করে রাখতে হবে এবং তার মধ্যে একটা নাম দিতে হবে যে এই ইভেন্ট তুমি ওই জিনিসটা যখন তোমার এই নামে যখন কেউ তোমার ডাকবে তখন তুমি অন হবা, ততক্ষণ পর্যন্ত তুমি লিসেন করতে থাকো। তারপরে এটাকে ইনভোক করতে হবে, এই ইভেন্ট নেই, তুমি তাড়াতাড়ি এক্সিকিউট হও, তখন সে এক্সিকিউট হয়ে যাবে। এরপর হচ্ছে হোয়াট আর ইভেন্ট আর্গুমেন্টস। ইভেন্ট আর্গুমেন্টস বলতে আমি একটু আগে বলছি যে অনেক সময় আমাদের কোনো একটা ইভেন্ট কিছু প্যারামিটার বা আর্গুমেন্ট রিসিভ করে, যেটা পরবর্তীতে ভিতর অপারেশন আমরা কাজে লাগাতে পারি। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে যখন আমরা এটাকে ইমিট করবো তখন আমাদের ওই ইভেন্টের নামের পাশাপাশি আর্গুমেন্ট গুলো দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ইভেন্ট আর্গুমেন্টস, মানে যে ইভেন্টটা কোনো আর্গুমেন্টস রিসিভ করে। তারপর হচ্ছে আমাদের একটা ফাংশন এবং একটা ইভেন্টের মধ্যে পার্থক্য কি। ফাংশন হচ্ছে একটা রিউজেবল পিস অফ কোড, যেটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। আর ইভেন্টস হচ্ছে একটা একটা সিস্টেম, যেটা হচ্ছে আমাদেরকে কোনো একটা ফাংশনকে কল করতে সাহায্য করে। মানে ইভেন্টটা যখনই ইমিট হবে তখনই আমি ফাংশনটা কল করবো, মানে ফাংশনটা ইভেন্টের ভিতরে থাকে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ এইচটিটিপি মডিউল ইন নোড। এইচটিটিপি মডিউলটা হচ্ছে আমাদেরকে একটা সার্ভার তৈরি করতে সাহায্য করে। সিম্পল ভাষায় যদি বলি, নোডের ভিতরে যদি সার্ভার তৈরি করতে চাই আমরা এইচটিটিপি মডিউলটা ইউজ করে থাকি। এই কোডটা, হ্যাঁ এই কোডটা হচ্ছে এই জায়গায়। ধরেন আমাদের একটা ফাইল আছে, আমরা npm init দিয়ে সবকিছু এনেবল করছি, এখন এক্সপ্রেস ইউজ না করে আমরা নোড জেএস ইউজ করে আমি আমার সার্ভারটা তৈরি করবো। এর জন্য কি করতে হবে, আমাকে প্রথমে প্রথমে আমাকে এইচটিটিপি মডিউলটাকে নিতে হবে। এরপরে আমাকে এইচটিটিপি মডিউলের ভিতরে একটা একটা ফাংশন আছে ক্রিয়েট সার্ভার, সেই ক্রিয়েট সার্ভারটাকে কল করতে হবে এবং সে একটা আর্গুমেন্ট রিসিভ করবে, একটা একটা কলব্যাক ফাংশন রিসিভ করবে। সেটার ভিতরে আমি আমি বলে দিতে পারবো যে কোন পোর্টে কিভাবে রান হচ্ছে। এরপর এরপর আমি একটা পোর্ট ডিফাইন করে আমি এই সার্ভার তৈরি করলাম, সার্ভার ডট লিসেন দিয়ে আমি আমার এই সার্ভারটাকে এখানে স্টার্ট করে দিব। মানে 4টা স্টেপ। প্রথমে এইচটিটিপি মডিউলটাকে আমাকে নিতে হবে, তারপর এটার মাধ্যমে আমি একটা সার্ভার তৈরি করব। সার্ভার তৈরি করার জন্য আমি এইচটিটিপি ডট ক্রিয়েট সার্ভার এই ফাংশনটা ব্যবহার করব এবং এটা একটা কলব্যাক ফাংশন রিসিভ করে। তারপরে একটা পোর্ট ডিফাইন করে আমি সার্ভার ডট লিসেন দিয়ে পোর্ট দিব প্রথম আর্গুমেন্ট, তারপরে একটা একটা কলব্যাক ফাংশন দিয়ে আমি আমার সার্ভারটাকে ক্রিয়েট করে ফেলবো। এরপরে যদি আসি নেক্সট চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমাদের যে কোশ্চেনগুলো হবে এক্সপ্রেসের উপরে। এক্সপ্রেস এটা কি, একটা নোড.js এর উপর একটা ফ্রেমওয়ার্ক। এটার কি কি ফিচার্স আছে, কি কি জিনিস আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। এক্সপ্রেসের সাথে নোড.js এর সাথে কেন আমরা এক্সপ্রেস ইউজ করি, এক্সপ্রেসের কি সুবিধা। প্রথমত সিম্পলিফাইড ওয়েব ডেভেলপমেন্ট। আমরা জানি যে কোনো ফ্রেমওয়ার্কের যে কাজ সেটা হচ্ছে কোডিং যাতে সহজ করা যায়। নোড.js দিয়ে যে কোডটা করলাম, সার্ভারটা যে সেটআপ করলাম, এটা আমাদের কিন্তু কয়েকটা কোড করতে হচ্ছে, কিন্তু এটা দিয়ে যখন করবো আরো ইজিলি করতে পারবো। মিডলওয়্যার সাপোর্টেড, যে এক্সপ্রেস.js আমাদের মিডলওয়্যার ইউজ করতে দেয়। তারপরে ফ্লেক্সিবল রাউটিং করতে পারি আমরা। নোড.js দিয়ে রাউটিং করাটা একটু কঠিন, কিন্তু এক্সপ্রেস দিয়ে সহজে করতে পারি। তারপর হচ্ছে টেমপ্লেট ইঞ্জিন ইন্টিগ্রেশন, এটা ডিটেলস সামনে আমরা জানতে পারবো। এরপরে আমরা কিভাবে একটা এক্সপ্রেস ইনস্টল করবো, ইনস্টল করার জন্য আমাদের একটা npm লাইব্রেরি আছে, সেটা হচ্ছে এক্সপ্রেস। এটাকে আমরা ইনস্টল করে দিলে আমাদের প্রজেক্টে এক্সপ্রেস ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা সার্ভার কিভাবে ক্রিয়েট করবো, সার্ভার ক্রিয়েট করার জন্য নোড.js এবং ইসের মধ্যে খুবই এক্সপ্রেস এটা খুবই সহজ। নোড.js এটা আমরা জানি যে এইচটিটিপি নিব, তারপর সার্ভার তৈরি করবো, তারপর সার্ভারটাকে লিসেন করবো। এক্সপ্রেসের মধ্যে কি করবো, এক্সপ্রেসটাকে রিকোয়ার করবো, এক্সপ্রেসটাকে কল করে দিব, তারপরে আমার হচ্ছে পোর্টটা ডিফাইন করে এক্সপ্রেসটাকে লিসেন করবো। মানে আমার এই যে ক্রিয়েট সার্ভার এসবের কোনো ঝামেলা যেতে হলো না, আমরা খুব সহজেই একটা সার্ভার তৈরি করতে পারলাম মাত্র 4 লাইন কোডের মাধ্যমে। এরপরে একটা এক্সপ্রেস সার্ভার তৈরি করার সময় আমরা কয়েকটা কাজ করি, যে এক্সপ্রেসটাকে রিকোয়ার করি, তারপরে একটা অ্যাপ তৈরি করি, তারপরে অ্যাপটাকে লিসেন করাই। এর মধ্যে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রিয়েট করা, সার্ভারটাকে ক্রিয়েট করা। সার্ভার ক্রিয়েট করতে কিভাবে, একদম সিম্পল। এক্সপ্রেসটাকে ইম্পোর্ট করলাম, অ্যাপ ভেরিয়েবল ডিফাইন করলাম, যেটা হচ্ছে এক্সপ্রেসটাকে কল করার পর। এটা হচ্ছে অ্যাপ ইকুয়ালস টু এক্সপ্রেস, এটার মাধ্যমে আমাদের সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা এটাকে শুধু লিসেন করবো, স্টার্ট করবো, যে অ্যাপ ডট লিসেন দিয়ে স্টার্ট করে দিলাম। এটাই হচ্ছে ক্রিয়েট এবং স্টার্ট এক্সপ্রেস অ্যাপ্লিকেশন। এক্সপ্রেস মিডলওয়্যার। মিডলওয়্যারটা কি, মিডলওয়্যারটা হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা রিকোয়েস্টটা আসার পর থেকে রেসপন্সটা দেওয়ার আগ পর্যন্ত এই মাঝখানে সে কাজ করে। সে চাইলে রিকোয়েস্টটাকে মডিফাই করতে পারে, সে তার মধ্যে কিছু অ্যাড করতে পারে, সে সেখানে কিছু চেক করতে পারে, কিংবা চাইলে সে একটা রেসপন্সও পাঠিয়ে দিতে পারে, অথবা সে নেক্সট
মিডলওয়্যার বা নেক্সট যে কন্ট্রোলার আছে তার কাছে পাস করতে পারে। এটা একটা ফাংশন যেটা এই কাজগুলো করতে পারে। এটা হচ্ছে মিডলওয়্যার। এখন কথা হচ্ছে যে কিভাবে আমি একটা মিডলওয়্যার ডিফাইন করি। এক্সপ্রেসের মধ্যে একটা মিডলওয়্যার ডিফাইন করতে হলে আমাকে প্রথমত ফাংশনটা ডিফাইন করতে হয়, মিডলওয়্যার ফাংশন, এবং এই ফাংশনটা অটোমেটিক্যালি 3টা প্যারামিটার রিসিভ করে। এটা বাই ডিফল্ট রিকোয়েস্ট রেসপন্স নেক্সট, রিকোয়েস্ট রেসপন্স নেক্সট, এটা পাবে। যে কোনো ফাংশন যদি আপনি ডিফাইন করেন এবং তার মধ্যে যদি 3টা প্যারামিটার দেন, তাহলে সেটাকে আপনি মিডলওয়্যার হিসেবে ইউজ করতে পারবেন। এবং এটাকে ইউজ করার সময় কি করতে হবে, অ্যাপ ডট ইউজ এর ভিতরে আমি মিডলওয়্যারটা বসে দিই, তাহলে সে একটা মিডলওয়্যার হিসেবে আমার প্রজেক্টে ইনেবল হয়ে গেল। এবং এই মিডলওয়্যারটা সকল যত প্রজেক্ট আছে, সকল যত রাউট আছে, সকলের জন্য মানে একটা কমন মিডলওয়্যার হয়ে গেল। অনেক সময় আমরা মানে রাউটের উপর বেসড করে আমরা মিডলওয়্যার ডিফাইন করতে পারি। এখন কথা হচ্ছে অ্যাপ ডট ইউজের কাজটাকে। অ্যাপ ডট ইউজটাই হচ্ছে আমার কি করে, মিডলওয়্যারটাকে আমার প্রজেক্টের সাথে মাউন্ট করে বা কানেকশন করে। যদি একটা ফাংশন বানিয়ে ফেলাই রাখি, তাহলে এটা শুধু একটা ফাংশন। বাট অ্যাপ ডট ইউজের ভিতরে যখন ফাংশনটা দিয়ে দিব, তখন হচ্ছে এটা একটা মিডলওয়্যার, মানে তখন প্রজেক্টে সে একটা মিডল হিসেবে কাজ করবে। এরপর হোয়াট ইজ দ্য পারপস অফ নেক্সট প্যারামিটার। নেক্সট প্যারামিটারের কাজটা কি? নেক্সট প্যারামিটার আমরা বলছি যে মিডল এর বেশ কিছু ফিচার্স আছে। একটা হচ্ছে সে রিকোয়েস্টটাকে মডিফাই করতে পারে, অথবা চাইলে সেখান থেকে রেসপন্স পাঠাতে পারে, অথবা পরবর্তী যে মিডল এর আছে অথবা কন্ট্রোলার আছে তার কাছে পাস করতে পারে রিকোয়েস্টটাকে। এই যে পাসিং সিস্টেমের জন্য তার কাছে একটা আর্গুমেন্ট যায়, সেই আর্গুমেন্টটা হচ্ছে নেক্সট। এই নেক্সটটা আমাদেরকে তার পরবর্তী যে ফাংশন অথবা মিডল আছে তার কাছে বলটা পাস করতে সাহায্য করে। এরপর হচ্ছে হাউ টু ইউজ মিডলওয়্যার গ্লোবালি ফর স্পেসিফিক রাউট। একটা নির্দিষ্ট রাউট, আমি একটু আগে বলছি যে মিডলওয়্যার যেটা আমরা কোনো রাউটের জন্য স্পেসিফাই করতে পারি, অথবা চাইলে আমি একদম চাইলে পুরো প্রজেক্টের জন্য আমি রাউটটাকে ইনেবল করে দিতে পারি। কোনো একটা স্পেসিফিক রাউটের জন্য করতে চাই, তাহলে ওই তো ফাংশন বানাবো একটা মিডলওয়্যার ফাংশন, তারপরে এটা যখন ইউজ করবো অ্যাপ ডট ইউজ দিয়ে, তার আগে আমি রাউটটা বসে দেবো, তাহলে শুধুমাত্র ওই রাউটের জন্য সে স্পেসিফাইড হবে। এরপর হচ্ছে হোয়াট ইজ রিকোয়েস্ট পাইপলাইন ইন এক্সপ্রেস। রিকোয়েস্ট পাইপলাইনটা হচ্ছে সিরিজ অফ মিডলওয়্যারস, মানে একটা রিকোয়েস্ট থেকে রেসপন্স আসার মাঝখানে যে একটা সিরিজ অফ মিডলওয়্যারস থাকে, সেটা হচ্ছে রিকোয়েস্ট পাইপলাইন। সেখানে আমরা একাধিক মিডলওয়্যারের মাধ্যমে রিকোয়েস্টটাকে মডিফাই করতে পারি, চাইলে সেখান থেকে রেসপন্স পাঠাতে পারি, অথবা পরবর্তীতে পাঠাই নেক্সটে পাস করতে পারি। এই যে পাইপলাইন, এটাই হচ্ছে রিকোয়েস্ট পাইপলাইন। এরপর হচ্ছে টাইপস অফ মিডলওয়্যারস। মিডলওয়্যারটা আমরা দেখেছি অলরেডি, আমরা একদম গ্লোবালি ইউজ করতে পারি, আবার একটা রাউটার স্পেসিফিক ইউজ করতে পারি। তো মিডলওয়্যারের কয়েকটা টাইপ আছে। এক নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল মিডলওয়্যার, রাউটার লেভেল মিডলওয়্যার, এরর হ্যান্ডলিং মিডলওয়্যার, বিল্ট ইন মিডলওয়্যার, থার্ড পার্টি মিডলওয়্যার। সেগুলো আমরা এখন যদি দেখি, প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল মিডলওয়্যার। অ্যাপ্লিকেশন লেভেল মিডলওয়্যার হচ্ছে যে মিডলওয়্যারটা আমরা সরাসরি ইউজ করে দিচ্ছি, কোনো ধরনের রাউট ডিফাইন না করে, সেটা হচ্ছে পুরো প্রজেক্টের জন্যই কাজ করবে। আর রাউট লেভেল মিডলওয়্যার হচ্ছে যে মিডলওয়্যারটা ডিফাইন করার আগে আমি একটা রাউট স্পেসিফাই করে দিচ্ছি, যে শুধুমাত্র এই রাউট বা এর যে সাগরেদ গুলা থাকবে, এক্সাম্পলের পরে যদি আর কিছু থাকে, সেখানে মিডলওয়্যারটা কাজ করবে। এরপরে হচ্ছে আমাদের যে এরর হ্যান্ডলিং মিডলওয়্যার। এরর হ্যান্ডলিং মিডলওয়্যারটা একটা স্পেশাল মিডলওয়্যার, যেটা হচ্ছে একটা এক্সপ্রেস অ্যাপ্লিকেশনের সবার শেষে থাকে, এবং এটা 4টা প্যারামিটার রিসিভ করে। প্রথম হচ্ছে এরর, তারপরে রিকোয়েস্ট রেসপন্স নেক্সট। এটা একটা স্পেশাল মিডলওয়্যার যেটা 4টা প্যারামিটার রিসিভ করে, তাছাড়া সকল মিডলওয়্যার শুধুমাত্র 3টা রিসিভ করে। আর এই এরর হ্যান্ডলিং মিডলওয়্যারটা কি হয়, যখনই পুরো প্রজেক্টে কোনো ধরনের এরর আসে, তখন সে অটোমেটিক্যালি এই এরর হ্যান্ডলিং মিডলওয়্যারটা ট্রিগার হয়, এবং সে পরবর্তীতে এররটাকে হ্যান্ডেল করে পাস করে। এরপর হচ্ছে যদি আমার 5টা মিডলওয়্যার থাকে, তাহলে আমি এরর হ্যান্ডলিং মিডলওয়্যারটা কোথায় রাখবো? বলছি যে সবার শেষে রাখবো, কারণ এর কাজটা হচ্ছে একদম ফাইনালি কোনো এররটাকে ট্র্যাক করা। এররটা কখন হবে, ধরতে পারবে কখন, যখন সবার শেষে থাকবে। যদি সবার উপরে দিয়ে দিই, তাহলে তো এররটা হয়ে আটকে থাকবে, প্রজেক্ট হ্যাংয়ে থাকবে, কেউ ধরার কেউ নাই। কিন্তু যখনই সবার নিচে থাকবে, তখনই কেবল একমাত্র সে এই এররটাকে ধরতে পারবে। বিল্ট ইন মিডলওয়্যার কি, এবং এটার মাধ্যমে কিভাবে আমরা স্ট্যাটিক ফাইলস আমরা এক্সপ্রেসে ডিফাইন করতে পারি। বিল্ট ইন মিডলওয়্যার বলতে বোঝায় যে এক্সপ্রেসের যে একটা লাইব্রেরি এক্সপ্রেস, এটা কিছু ফাংশন আমাদেরকে দেয়, সেই ফাংশনগুলোকে বিল্ট ইন মিডলওয়্যার বলে। যেমন একটা হচ্ছে এক্সপ্রেস ডট স্ট্যাটিক। এক্সপ্রেস ডট স্ট্যাটিক এই ফাংশনটা ব্যবহার করে আমরা কোনো একটা নির্দিষ্ট ফাইলের নির্দিষ্ট একটা ফোল্ডারের যে ফাইলগুলো আছে, সেগুলোকে আমরা ডিরেক্টলি আমাদের রাউটের সাথে অ্যাক্সেস করতে পারি। আমাদের এর জন্য কোনো ধরনের মানে কোনো ধরনের রাউট বা কোনো ধরনের মিডলওয়্যার এক্সট্রা ইউজ করতে হয় না। আমরা সরাসরি যা আমাদের যে এপিআই আছে, এপিআই এর পরে স্ল্যাশ দিয়ে আমরা ইউজ করতে পারি। যেরকম যদি বলি যে এক্সপ্রেস ডট স্ট্যাটিক ডট পাবলিক, এই পাবলিক দেওয়ার ফলে কি করবে, সে রুটে যদি কোনো পাবলিক ফোল্ডার থাকে, সেটাকে এরকম একদম ওপেন করে দিবে, এবং এর ভিতরে যা আছে সবগুলো আমরা এরকম জাস্ট ফাইল নেম দিব, রুট বেস রাউট, তারপর ফাইল নেম দিলে আমরা ইজিলি পাই যাবো। এটা হচ্ছে একটা বিল্ট ইন মিডলওয়্যারের উদাহরণ। এরপরে থার্ড পার্টি মিডলওয়্যার কি? থার্ড পার্টি মিডলওয়্যার বলতে বোঝায় যে আমরা এক্সপ্রেস বিভিন্ন রকম এনপিএম লাইব্রেরি ইউজ করি, যেমন কোর্সের জন্য, তারপর হেলমেটের জন্য, বডি পার্টসের জন্য। এগুলো হচ্ছে একটা থার্ড পার্টি মিডলওয়্যার। এগুলো একটা মিডলওয়্যার, এগুলো লাইব্রেরি, বাট এখানে আমরা মিডলওয়্যার হিসেবে ইউজ করি। তো এগুলো যেগুলো কিনা অন্য পার্টি আমাদেরকে বানিয়ে দেয়, যাতে আমাদের কোডটা সহজ হয় আর সিকিউর হয়, এগুলো কেবল থার্ড পার্টি মিডলওয়্যার।
সামারাইজ আর করার দরকার নাই, অলরেডি অনেক কিছু বলে ফেলছি। এর একদম এক ঝলক কেউ যদি দেখতে চান দেখে নিতে পারেন, স্ক্রিনটা যদি স্ক্রিনশট নিতে চান নিতে পারেন। এরপরে যদি বলি যে এই মিডলওয়্যার ইউজার অ্যাডভান্টেজ গুলো কি, প্রথম হচ্ছে মডিউলারিটি, তারপর হচ্ছে রিউজেবিলিটি, তারপর হচ্ছে ইমপ্রুভ রিকোয়েস্ট হ্যান্ডলিং, ফ্লেক্সিবল কন্ট্রোল ফ্লো, থার্ড পার্টি মিডলওয়্যার। মডিউলারিটি কি? মডিউলারিটি বোঝায় যে আমরা একটা মিডলওয়্যার দ্বারা একটা নির্দিষ্ট একটা ফিচার, যেমন যদি আমি একটা অথরাইজেশনের জন্য একটা মিডলওয়্যার বানাই, সে শুধু দেখবে ইউজারের রোলটা কি। সে এই জিনিসটা করার জন্য মানে জিনিসটা আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। তো এই জন্য একটা সূত্র একটা মডিউল বানাই দিলাম, একটা মিডলওয়্যার বানাই দিলাম, যেটা দিয়ে আমি শুধুমাত্র এই জিনিসটা চেক করতে পারবো। আমার জন্য মানে হ্যাসেলটা কমাই দিল। রিউজেবিলিটি বলতে বোঝায় যে বানাইলাম যে আমি একটা অথরাইজেশনের জন্য মিডলওয়্যার, এটা বিভিন্ন রাউটে আমি ইউজ করতে পারবো, বিভিন্ন রাউটে ইউজ করতে পারবো। এটা একটা রিউজেবল জিনিস হলো। তারপরে ইমপ্রুভ রিকোয়েস্ট হ্যান্ডলিং, যেমন আমি অথরাইজেশন মিডলওয়্যারটা ইউজ করার মাধ্যমে আমার রিকোয়েস্টটাকে আরো ইমপ্রুভ করলাম। কিভাবে? আমি এখন সবাইকে অ্যাক্সেস দিতেছি না এই রাউটে, আমি এর মধ্যে কিছু ফিল্টারিং করতেছি, তো আমার কোয়ালিটিটা বা আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য সাহায্য করতেছে। তারপর হচ্ছে ফ্লেক্সিবল কন্ট্রোল ফ্লো, আমরা চাইলে কোনো একটা মিডলওয়্যারকে কোনো একটা নির্দিষ্ট রাউটের জন্য স্পেসিফিক করতে পারি অথবা পুরো প্রজেক্টের জন্য ওপেন করে দিতে পারি। তো আমার কাছে এই ফ্লেক্সিবিলিটি আছে। তারপরে থার্ড পার্টি বিভিন্ন মিডলওয়্যার একদম এসেনশিয়াল হয়ে গেছে এক্সপ্লোরের সাথে ব্যবহার করার জন্য। মানে এটা ছাড়া চলেই না আমাদের প্রজেক্টই, মানুষ বলবে যে কি প্রজেক্টই এখন কর্স ইউজ করে নাই, প্রজেক্টই হয় নাই। তো এটা একটা মানে থার্ড পার্টি মিডলওয়্যারস গুলো আমাদের মানে এক্সপ্রেসের সাথে ইউজ করা মাস্ট হয়ে গেছে, যার ফলে এটা কি মানে একটা অন্য রকমের একটা জিনিস, মানে ওতপ্রোত ভাবে জড়িত একটা জিনিস হয়ে গেছে এক্সপ্রেসের। এখন রাউটিং নিয়ে আমরা দেখবো। রাউটিং জিনিসটা কি? রাউটিং জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো একটা এক্সপ্রেস প্রজেক্টে রিকোয়েস্ট গুলো করি আমরা সার্ভার সাইড থেকে, যেমন গেট রিকোয়েস্ট করি, পোস্ট রিকোয়েস্ট করি, আমরা তো মানে কোনো একটা স্পেসিফিক জিনিস পাওয়ার জন্য এই রিকোয়েস্টটা করি। যেমন ধরুন আমরা ইউটিউবে যে এপিআইটা আছে, ইউটিউবে যে যে ওয়েবসাইট আছে, সেখানে যখন ঢুকি আমরা ভিডিও দেখতে চাই। প্রথম আলোতে যখন ঢুকি তখন আমি কি নিউজ দেখতে চাই, তো এখানে যে এপিআইটা আছে স্পেসিফিক, সেই এপিআই শুধু আমাকে নিউজই দিতেছে। তো এই রাউটিং এর মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি যে আমার আসলে রিকোয়েস্টের এগেইনস্ট রেসপন্সটা আমি কি দিব। যে পদ্ধতিতে এক্সপ্রেসে আমরা কোনো একটা রিকোয়েস্টের এগেইনস্টে তার ডিজায়ার রেসপন্সটাকে আমরা দেই, সেটাই হচ্ছে রাউটিং। এরপর হচ্ছে রাউটিং এবং মিডলওয়্যারের মধ্যে পার্থক্য কি? মিডলওয়্যার গুলো হচ্ছে একটা ফাংশন, আর রাউটিং হচ্ছে একটা প্রসেস। রিকোয়েস্টের এগেইনস্টে ডিজায়ার রেসপন্স পাঠানোর একটা প্রসেস হচ্ছে রাউটিং। আর মিডলওয়্যার হচ্ছে এই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করার জন্য যত ধরনের এটার ফিচার্স বা চেকিং মেকিং আছে, এগুলো টেস্ট করার জন্য যে ফাংশনালিটি প্রয়োজন ইউজ করে, সেটা হচ্ছে মিডলওয়্যার। মিডলওয়্যার একটা রিকোয়েস্টকে অ্যাক্সেস করতে পারে, তাকে মডিফাই করতে পারে, তাকে আউট করে দিতে পারে, মানে যত রকমের লজিক ইমপ্লিমেন্ট করা যায় করতে পারে। আর রাউটিং কি? রাউটিং আমাদেরকে সাহায্য করে শুধুমাত্র রেসপন্স জেনারেট করে দেওয়ার জন্য, যে আমার এই রাউটে আসলে আমি এই রেসপন্সটা দিই। রাউটিংটা আমরা কিভাবে ইউজ করি? রাউটিংটা যদি আমরা একদম সিম্পল ভাবে যদি বলি, আমরা রাউট ইউজ করার জন্য ডাইরেক্ট আমাদের যে অ্যাপ আছে, যেটা আমরা তৈরি করছি, সেই অ্যাপের সাথে আমরা মেথড দিতে পারি, গেট অথবা ক্রিয়েট অথবা পুট অথবা প্যাচ অথবা ডিলিট। এবং তারপরে সে কিছু আর্গুমেন্টস নেবে। তার প্রথম আর্গুমেন্টসটা হচ্ছে সে একটা রাউট নেবে, রাউটের আমি যে নাম দিচ্ছি সেটা দিব। তারপরে সে একটা কন্ট্রোলার ফাংশন নেবে, কন্ট্রোলার ফাংশন বা কলব্যাক ফাংশন নেবে। এই ফাংশনটা অটোমেটিক্যালি দুইটা প্যারামিটারের অ্যাক্সেস পাবে, একটা রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। তার ভিতরে আমি আমার যত লজিক আছে সেগুলো আমি ডিফাইন করবো। এটা হচ্ছে আমার রাউটার ডিফাইন করার সিস্টেম, বেসিক সিস্টেম। আরো অ্যাডভান্স পদ্ধতি আছে যারা প্রোডাকশন লেভেলে, সেটা নিয়ে আমরা সামনে দেখবো। তারপর হচ্ছে আমি যদি চাই এই রাউটিং ডিফাইন করব, কিন্তু আলাদা একটু ভাবে। যেমন আগে যদি আমি দেখি, এখানে আমি কি করছি, এই সেকেন্ড প্যারামিটার বললাম যে একটা কন্ট্রোলার, এই কন্ট্রোলারটাকে আমি ডাইরেক্ট ডিফাইন করছি, কিন্তু আমি ডাইরেক্ট ডিফাইন করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে অন্য একটা ফাইলে কন্ট্রোলার থাকবে, এই যে এখানে সেই কন্ট্রোলারটা অন্য ফাইল থেকে আনলাম, আনার পরে সেটা বসে দিলাম। মানে ওই কোডটাকে আমি একটু স্প্লিটিং করলাম, আর কিচ্ছু না। এটার মাধ্যমে আমি রাউটিং করতে পারি। এটা অনেক সময় প্রজেক্ট ইউজ করা হয়। এরপরে হচ্ছে রাউট হ্যান্ডলার্স। রাউট হ্যান্ডলার বলতে বোঝায় যে একটা রাউট যখন ডিফাইন করি, সে দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে রাউটের নামটা, আর একটা হচ্ছে একটা কন্ট্রোলার ফাংশন। এই কন্ট্রোলার যে ফাংশন, এটাই হচ্ছে রাউট হ্যান্ডলার। এখানে দুইটা প্যারামিটার থাকে, রিকোয়েস্ট আর রেসপন্স। এই রিকোয়েস্ট আর রেসপন্সের উপর ভিত্তি করে আমি আমার কন্ডিশনিং করে আমার ডাটাটাকে আমি পাস করি। এরপর হচ্ছে রাউট প্যারামিটার্স। রাউট প্যারামিটার্স কি? অনেক সময় একটা রাউটের মধ্যে আমি একটা নির্দিষ্ট একটা আইডি সাপেক্ষে অথবা নির্দিষ্ট একটা একটা প্যারামিটারের সাপেক্ষে আমি আমার ডাটা ফিচিং করতে চাই, এডিটিং করতে চাই অথবা ডিলিটিং করতে চাই। এই যে জিনিসটা আমি যেটা কিনা একটা একটা জিনিসের সাপেক্ষে আমি পাঠাচ্ছি বা ডাটাবেজের মধ্যে আমি কোনো কিছু একটা করতে যাচ্ছি, এই প্যারামিটারটাই হচ্ছে রাউট প্যারামিটার। এটাকে সাধারণত রাউটের শেষে কোলন দিয়ে ইউজ করা হয়, এবং কোলন দিয়ে ইউজ করলে আমি আমার কন্ট্রোলার ফাংশনে এটাকে আমি রিকোয়েস্ট ডট প্যারামিটারের ভিতরে পেয়ে যাই। এক্সপ্রেস রাউটিং এর সেকেন্ড অপশন, কিভাবে আমরা প্রোডাকশন লেভেলে
অ্যাকচুয়াল প্রোডাকশন লেভেলে কিভাবে আমি আমাদের রাউটিংটা ব্যবহার করে থাকি রিকোয়েস্ট মানে ক্রুড অপারেশনের জন্য। এর জন্য আমাদেরকে কি করতে হয়, কোডটাকে স্প্লিটিং করতে হয়। রাউটারের জন্য, প্রতিটা রাউটারের জন্য আলাদা আমাদের একটা ফাইল তৈরি করতে হয়, এবং সেই ফাইলের ভেতরে আমি প্রথমে এক্সপ্রেসটাকে নেই, এক্সপ্রেসটাকে ডিক্লেয়ার করে নিই। তারপরে রাউটার রাউটার নিয়ে কিভাবে এক্সপ্রেস ডট রাউটার এই ফাংশনের মাধ্যমে আমি রাউটারটাকে নিই। তারপরে সেই রাউটারের মধ্যে আমি এতক্ষণ অ্যাপ ডট গেট দিচ্ছি, এখন আমি রাউটার ডট গেট দিই। রাউটার ডট গেট দিয়ে আমি আমার কন্ট্রোলারগুলো ডিফাইন করি, তারপরে সেই রাউটারটাকে আমি এক্সপোর্ট করে দিই। এরপরে আমি যখন অ্যাপ ডট বা রুট ফাইলে আসি, তখন আমি রাউটারটাকে এক্সপোর্ট করে নিই। এক্সপোর্ট করে নেওয়ার পর ইম্পোর্ট করে নেওয়ার পর আমি অ্যাপ ডট ইউজ এর মধ্যে মিডলওয়্যারের মাধ্যমে সেটা ইউজ করি। মানে এখানে আমি আমার রাউটিং সিস্টেমটাকে সরাসরি ইউজ না করে আমি মিডলওয়্যারের মাধ্যমে ইউজ করতেছি। এখানে কিন্তু একটা মিডলওয়্যার হিসাবে ইউজ করে, আমরা জানি যে কি অ্যাপ ডট ইউজ কোনো একটা মিডলওয়্যার এর জন্য ব্যবহার করা হয়। তো এখানে প্রথমে হচ্ছে রাউট, তারপর হচ্ছে একটা মিডলওয়্যারটাকে আমি রাউট হিসেবে ডিফাইন করছি অন্য একটা ফাইলে। বিভিন্ন রকম রাউটার মেথড আছে, যেমন রাউটার ডট গেট হচ্ছে আমাদের একটা রিট্রিভ করার জন্য, রাউটার ডট পোস্ট হচ্ছে ক্রিয়েট করার জন্য, রাউটার ডট পুট অথবা প্যাচ হচ্ছে ডাটা ডিলিট করার জন্য, ডাটা ডট ডিলিট হচ্ছে ডাটা ডিলিট করার জন্য। এরপর হচ্ছে অ্যাপ ডট গেট এবং রাউটার গেট মেথডের মধ্যে পার্থক্য কি। অ্যাপ ডট গেটটা হচ্ছে কোন একটা রাউটকে আমাকে সরাসরি অ্যাপ্লিকেশনের ভিতরে ডিফাইন করতে সাহায্য করে। এখানে আমি অ্যাপ ডট গেটের পরে আমি রাউটের নাম দিই, তারপরে একটা একটা কন্ট্রোলার ফাংশন দেই। সেই কন্ট্রোলার ফাংশনের ভিতরে দুইটা আর্গুমেন্টের অ্যাক্সেস থাকে, রিকোয়েস্ট এবং রেসপন্স। তার সাপেক্ষে আমি আমার যে রেসপন্স পাঠানো দরকার আমি পাঠাই দিই। আর রাউটার ডট গেটটা হচ্ছে একটা রাউটার অবজেক্ট তৈরি করতে সাহায্য করে, এবং এটার ভিতরেও আমরা চাইলে একইভাবে বিভিন্ন রকম পুরো অপারেশন করতে পারি। কিন্তু এটাকে যখন আমি আমার মেইন প্রজেক্টের মধ্যে ইনেবল করতে চাই, তখন আমাকে অ্যাপ ডট ইউজ এর মাধ্যমে মিডলের মতো করে সেটাকে ইউজ করতে হয়, কিন্তু অ্যাপ ডট গেটের মধ্যে এগুলো কিছুই করতে হয়। এক্সপ্রেস ডট রাউটারের কাজটি, এক্সপ্রেস ডট রাউটার হচ্ছে আমাদের রাউটার ডিফাইন করতে সাহায্য করে। স্ট্যাটিক একটা মিডলওয়্যার, এটা একটা স্ট্যাটিক মিডলওয়্যার এক্সপ্রেসের, যেটা আমাদেরকে রাউটার ডিফাইন করতে সাহায্য করে। আমরা যখন একটা রাউটারের জন্য আলাদা একটা ফাইল তৈরি করি, সেখানে আমি যাতে রাউটার তৈরি ক্রুড অপারেশন করতে পারি, সেজন্য আমাদের রাউটার দরকার। রাউটারটাকে আমি পাই হচ্ছে এক্সপ্রেস ডট রাউটার এই ফাংশনের মধ্যে আমি পাই, তারপর আমি ক্রুড অপারেশন করি। একটা রিয়েল লাইফ একটা অ্যাপ্লিকেশন শেয়ার করা হচ্ছে এখানে, যেটা হচ্ছে আমাদের সাহায্য করে একটা অ্যাকচুয়াল রাউটিং এর জন্য। এর জন্য কি করতেছি, আমি হচ্ছে এক্সপ্রেসটাকে রিকোয়ার করতেছি, তারপরে অ্যাপ বানাচ্ছি, তারপর রাউটার বানাচ্ছি, তারপরে একটা মিডলওয়্যার ফাংশন বানালাম, তারপরে এটাকে আমি ইউজ করলাম রাউটার ডট গেট। এর ভেতরে আমি পাঁচটা দিলাম, মিডলওয়্যারটা ইউজ করলাম, তারপরে আমি কন্ট্রোলার ফাংশনটা দিলাম। এরপর এই যে মিডলওয়্যার ফাংশনটা, এই যে রাউটার যে মিডলওয়্যার ফাংশন, এই ফাংশনটাকে আমি অ্যাপ ডট ইউজ ইউজ করে ফেললাম। এটা হচ্ছে একটা মানে একটা কম্বো প্যাকেজ, একের ভেতর তিন। আমি এখানে রাউটার অবজেক্টের মাধ্যমে ডিফাইন করছি, অথেন্টিকেশনের জন্য একটা মিডলওয়্যার ইউজ করছি। হ্যাঁ, সব ইউজ করছি। মানে এটাই, এই স্ট্রাকচারে মূলত রিয়াল প্রোডাকশনে আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমরা কোড স্প্লিটিং করে বিভিন্ন ফাইলের মধ্যে নিয়ে যাই, যেমন এই যে রাউটার এবং এই এই অংশটাকে আমরা অন্য একটা ফাইলে নিয়ে ইম্পোর্ট করি এই অ্যাপের ভিতরে। আবার অনেক সময় অথেন্টিকেশনের যে মিডল সেটা অন্য একটা ফাইলে আমরা ইউজ করি। রাউট চেইনিং, রাউট চেইনিং বলতে বোঝায় যখন একটা নির্দিষ্ট রাউটের জন্য আমরা একাধিক মিডল লেয়ার ইউজ করে করে একটা চেইনিং করতেছি। রিকোয়েস্ট আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে একটা রিকোয়েস্ট পাইপলাইন, ওইরকম একটা রাউটের জন্য বিভিন্ন রকম মিডল ফাংশন দিয়ে দিয়ে আমি এটাকে বড় করতেছি। এই যে চেইনিং করতেছি, একটা মিডলে শেষ হওয়ার পর একটা মিডল, তারপরে কন্ট্রোলার, এটাই হচ্ছে রাউট চেইন। এটা আমাদেরকে সাহায্য করে কি, মিডলের যে ফিচার্স গুলো আছে, কোন একটা রিকোয়েস্টটাকে চেক করার জন্য সাহায্য করে, রিকোয়েস্টটাকে মডিফাই করার জন্য সাহায্য করে, হ্যাঁ, কোন এরর থেকে রেসপন্স পাঠাতে দিতে সাহায্য করে। হোয়াট ইজ রাউট নেস্টিং। রাউট নেস্টিং বলতে বোঝায় যে একটা রাউট এর সাব রাউট তৈরি করা। মানে আমি যদি বলি যে আমার ইউজার্স নামে একটা বেজ রাউট আছে, এখন এর ভেতরে আমি আরো কয়েকটা জিনিস দিচ্ছি, যেমন ইউজারের প্রোফাইল দিতেছি, আর প্রোডাক্টস এর রাউট আছে, এরপর প্রোডাক্টস এর সাথে ফিচার্স দিতেছি, তারপর রেটিংস দিতেছি। তো এই যে একটা মানে ট্রেনিং করতেছি, প্রোডাক্টস রাউটের ভিতরে আরো আরো কিছু রাউট রাখতেছি, যেটা প্রত্যেকটা আলাদা আলাদা রেসপন্স জেনারেট করতেছে। এই জিনিসটাকে বলা হয় রাউট নেস্টিং। নেস্টিং রাউটের জন্য আমাদেরকে এই যে রাউট গুলো আলাদা আলাদা ফাইল ডিফাইন করা খুবই জরুরি। প্রথমে হচ্ছে আমি ইউজারের জন্য একটা রাউট নিতেছি, সে রিলেটেড যত ক্রুড অপারেশন এখানে ডিফাইন করতেছি, তারপরে এটা এক্সপোর্ট করতেছি, তারপরে আমি প্রোডাক্ট রিলেটেড যে রাউটগুলো সেটা ডিফাইন করে এক্সপোর্ট করতেছি, তারপরে মেইন যে ফাইল আছে অ্যাপ ডট জেএস, এখানে এসে আমি মিডল এর মতো করে সেটাকে ইম্পোর্ট করে ইউজ করতেছি। এটা হচ্ছে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আমরা এইভাবে করে থাকি। এরপর হচ্ছে এক্সপ্রেসের টেমপ্লেট ইঞ্জিনস। টেমপ্লেট ইঞ্জিনের এই জিনিসটা যদি আমি বুঝতে চাই, তাহলে আমি একটা কোড দেখাইতে চাই, সেটা হচ্ছে এই কোডটা। জিনিসটা হচ্ছে যে আমি একটা লাইব্রেরি ইউজ করতেছি ইজেএস, যেটার মাধ্যমে আমি যখন কোনো একটা রেসপন্স পাঠাচ্ছি, ধরেন আমি রেসপন্সে একটা টাইটেল পাঠাচ্ছি যে এটা, সে কি করতেছে, এই টাইটেলটাকে নিয়ে সে রেসপন্সে একটা টোটাল একটা এইচটিএমএল পাঠিয়ে দিতেছে, সে এই টাইটেলটাকে এই টাইটেলে বসাচ্ছে।
মানে আমি এতক্ষণ রেসপন্সে আমি কি পাঠাইছি, এতক্ষণ আমি ডাটাবেজের ডাটা পাঠাইতেছি, কিন্তু এই জায়গায় আমি রেসপন্সে একটা এইচটিএমএল কোড পাঠাইতেছি, যেরকম রেসপন্স দেখাবে যে নোট জেএস উইথ ইজেএস। ঠিক আছে, এই জিনিসটা আমি টেমপ্লেট ইঞ্জিন ব্যবহার করে থাকি, এবং এর জন্য বিভিন্ন লাইব্রেরি আছে, এই লাইব্রেরিগুলো আমরা ইউজ করি। হ্যাঁ, আর কাজটা কি হয়, কাজটা হচ্ছে আমি এগুলো ইউজ করে একটা এইচটিএমএল এর একটা পাঠাই, রেসপন্স পাঠাই। কি করি, একটা প্যাকেজ ডাউনলোড করি, তারপর একটা টেমপ্লেট তৈরি করি, তারপর সার্ভার ফাইলের মধ্যে আমি এটা এনেবল করি, তারপরে আমি ডিরেক্টরি টাকে কানেক্ট করে দিই যে যখন কাহিনী হবে এটা যাবে, তারপরে ইউজিং রেসপন্স ডট রেন্ডার এই মেথড ইউজ করে আমি রেসপন্সটা পাঠাই, অন্য কিছু ইউজ করলে হবে না।